আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিকেল হায়ার স্টাডি গাইডলাইন ক্লাস ফর এফবিএস পার্ট 1 সার্জারিতে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে আমি আমার নিজের পরিচয় দিয়ে নেই। আমি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম, এফবিএস পার্ট 1 জেনারেল সার্জারি। বর্তমানে এমএস ফেইসবি রেসিডেন্ট হিসেবে নিটোরে কর্মরত আছি। আমাদের আজকের যে ক্লাস, সেটা মূলত জানুয়ারি 2025-এ যারা এফবিএস পার্ট 1 দিবেন সার্জারিতে টার্গেট করেছেন তাদের জন্য। যারা অলরেডি এক দুইবার এফসিএস পরীক্ষা দিয়েছেন তারা সিলেবাস বা মার্ক ডিস্ট্রিবিউশন, পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তো তাদের জন্য কিছু কথা থাকবে ক্লাসে। আর যারা একদমই নতুন, সদ্য ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, এখনো এফসিপিএস এ বসেননি, বসবেন চিন্তা করতেছেন, সার্জারিতে ক্যারিয়ার করবেন চিন্তা করতেছেন, মূলত তাদের জন্য আমাদের ক্লাসটা হেল্পফুল হবে। আর সাথে যারা আগে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আমাদের পরের মেন্টররা প্রিভিয়াস কোশ্চেন ডিসকাশন, তারপর হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট, এসব ব্যাপারে কথা বলবেন। আমি মূলত সিলেবাস এবং হচ্ছে আপনাদের পরীক্ষা, এটা নিয়ে কথা বলবো। তো নতুন যারা পরীক্ষা দিবেন তাদের মনে অনেক কোশ্চেন থাকে যে আসলে এফসিএস পার্টন পরীক্ষা সার্জারির জন্য আসলে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, পরীক্ষাটা কি রকম হয়। অনেকেরই তো হয়তো আইডিয়া আছে, যারা একদম নতুন তাদের কিছু জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, আমাদের এফসিএস পার্টন পরীক্ষার আপনি যদি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি আমরা, তাহলে আগে আমাদের তিনটা পেপারে পরীক্ষা হতো। তিনটা পেপারে আপনার 100 মার্ক করে 300 মার্ক ছিল। সবগুলাতে আপনার 70% পাওয়ার পরে 210 পাইলে পাস। এবং একটাতে হচ্ছে আপনার 65-র নিচে, মানে 65, কোনোটাতে 65-র নিচে পাওয়া যাবে না, একটাতে 65 আর একটাতে 75 পেলে এরকম আপনার কভার হয়ে যেত। তো গতবার থেকে যে একটা ভালো সিস্টেম করছে বিসিএস, সেটা হলো আপনার 300 মার্কের পরীক্ষা। এটা একদিনেই হবে। আগে 3 দিন পরীক্ষা হইতো, এখন একদিনেই হবে। এবং সবচেয়ে সুবিধার যে জিনিসটা হয়েছে সেটা হলো আপনার, আপনি টোটাল 210 পাইলে হলো এর ভিতরে। টোটাল 210 পাইলে আপনি পাস। আগে অনেকবার এরকমও দেখা গেছে যে অনেকে 220 পেয়েও পাস হয় না, 225 পেয়েও পাস হয় না, কারণ একটাতে উনি 64.8 পাইছেন, 0.2 মার্কের জন্য পাস হয় নাই। তো এখন যে পরীক্ষার সিস্টেম, এটা ডেফিনেটলি আমি মনে করি আগের চেয়ে ভালো হয়েছে। এখন আপনার আগের সেই ঝামেলা নাই, টোটাল আপনি 210 পাবেন, আপনি পাস। তো এই 210-এর মধ্যে আপনার মানে 300টা যে 300 মার্ক, 300 মার্কের মধ্যে কোশ্চেন হচ্ছে আপনার 150টা। এই 150টা কোশ্চেনের মধ্যে 75টা থাকবে এমসিকিউ, 75টা থাকবে এস দিয়ে, এবং পার কোশ্চেনে 2 মার্ক করে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। আর এফসিবিএস পার্ট 1 সার্জারিতে আপনারা কি কি সাবজেক্টের উপর ফেলোশিপ নিতে পারবেন, এখানে সাবজেক্টের লিস্ট গুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখেন 12টা সাবজেক্ট আছে বর্তমানে। এগুলো হচ্ছে আপনার জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি এবং ক্যাজুয়ালটি এন্ড ইমার্জেন্সি সার্জারি। তো ক্যাজুয়ালটি এন্ড ইমার্জেন্সি সার্জারিটা নতুন স্টার্ট হয়েছে 1 বা 2 সেশন আগের থেকে। আর বাকিগুলা তার আগে আস্তে আস্তে চালু হয়েছিল। এখন এই যে 12টা সাবজেক্ট আমি বললাম, এই 12টা সাবজেক্টের কমন কোশ্চেনে আপনি পরীক্ষা দিবেন। ঠিক আছে? এই 12টা সাবজেক্টের প্রিপারেশন একই রকম, একই সেম কোশ্চেনে পরীক্ষা হবে এদের। এখন আমি তো টাইপ অফ কোশ্চেন কোনটা কত মার্ক এটা বলে ফেলছি। এর মধ্যে হচ্ছে আপনার এমসিকিউতে প্রতিটা স্টেমের জন্য নাম্বার হচ্ছে আপনার 0.4 করে। ঠিক আছে? আর পরীক্ষাটা হবে এখন 4 ঘন্টা ডিউরেশনে। তো এফসিপিএস এর সময় পাওয়া যায়, 150টা কোশ্চেনের জন্য আপনি 4 ঘন্টা সময় পাবেন। সময়ে এফসিপিএস এ কখনো ইস্যু ছিল না। তো 4 ঘন্টায় আসলে আমি মনে করি না যে কোনো ইস্যু হবে, কারণ আগে 1.5 ঘন্টা করে ছিল। হিসাব করলে 4.5 ঘন্টা পাওয়া যেত সবগুলোর জন্য, কিন্তু এখন 4 ঘন্টা। বাট এটা খুব একটা ম্যাটার করে না আলটিমেটলি, কারণ অনেক সময় পাওয়া যায় এফসিপিএস এ। আর আরেকটা কথা দেখেন, লাস্টের পয়েন্টটা, ক্যান্ডিডেট সিকিউরিং বিলো 25% মার্কস উইল বি ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য নেক্সট এক্সামিনেশন। আসলে 25%-এর কম নাম্বার কেউ পায় না। আপনি যদি একদম ব্লাইন্ডলি দাগানো, তাহলে তা মানে 25%-এর নিচে পাওয়া সম্ভব না। কেউ যদি ইচ্ছা করে ভুল দাগায় সবগুলা, তাহলে হয়তো সম্ভব হতে পারে, আদারওয়াইজ 25%-এর নিচে পাওয়া সম্ভব না। কারণ
এটা বলার কারণ হচ্ছে অনেকেই গ্রুপে জিজ্ঞেস করেন, মেসেজে জিজ্ঞেস করেন যে আমার তো প্রিপারেশন ভালো না, আমার তো পড়া হয় নাই, আমি তো পরীক্ষা দিব, যদি 25%-এর নিচে পাই তাহলে তো পরের বার পরীক্ষা দিতে পারবো না। তো এটা কিছু না, আপনি যদি মিনিমাম প্রিপারেশনও থাকে, যারা বসতে চাচ্ছেন সামনে, আপনি পরীক্ষায় বসবেন, কারণ এফসিপিএস পরীক্ষার এক্সপিরিয়েন্স একটা বিশাল বড় জিনিস। আর এফসিপিএস এর কোশ্চেন আপনি দেখবেন যে কিছু কোশ্চেন বারবার রিপিট হয়, যেহেতু আলাদা ওইরকম কোনো মানে ভ্যালিড কোনো কোশ্চেন ব্যাংক নাই আসলে, মানে ভ্যালিড বলতে সব মুখে শুনে শুনে তারপর কোশ্চেন ব্যাংক এরকম আর কি। আপনার সরাসরি ডিরেক্ট কোশ্চেন পাওয়া যায় না। তো আপনি নিজে পরীক্ষা দিয়ে একবার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এটা পরের বার আপনার যদি এইবার নাও হয়, পরের বার জন্য এটা আসলে বিশাল বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আমি যদি এফসিপিএস পার্ট 1 এর সিলেবাস নিয়ে কথা বলি, জেনারেল সার্জারি, তাহলে আগে এটা আগের সিলেবাস বিসিপিএস এর। নতুন সিলেবাস আমি পাই নাই এখনো, মানে নতুন সিলেবাস, সিলেবাস সেমই থাকবে আপনার, বাট পেপারটা এখন মানে আলাদা তিনটা পেপার নাই আর। বাট ওই যে আগে যেরকম পার পেপার থেকে 50টা করে কোশ্চেন আসতো, আপনার এখনো 50টা করে কোশ্চেন আসবে, বাট পরীক্ষাটা একসাথে হচ্ছে। তো এর মধ্যে পেপার 1-এ ছিল হচ্ছে আপনার এনাটমি, এমব্রায়োলজি এবং হিস্টোলজি, এটা হচ্ছে পেপার 1। পেপার 2-তে হচ্ছে আপনার ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স। আর পেপার 3-তে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি। তো এর মধ্যে গতবার এফসিপিএস এ সবচেয়ে ঝামেলা হয়েছে যেটা পেপার 2-র কোশ্চেন গুলা, এই ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই কোশ্চেন গুলো আসলে মানে একটু টাফ হয়েছে। আর যেটা পেপার 3টাও টাফ হয়েছে। পেপার 3টা আপনার প্যাথোলজি, মাইক্রোবায়োলজি নর্মালি একই ধাঁচের কোশ্চেন আসে, বাট গতবার একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন আসছে। এখন আপনার এনাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজিতে আপনি কি পড়বেন? এখানে দেখেন আপনার সিস্টেম ওয়াইজ আলাদা করে দেওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি, জেনিটোরিনারি, এন্ডোক্রাইন সিস্টেম এন্ড ব্রেস্ট, নার্ভাস সিস্টেম, মায়োলজি, অস্টিওলজি, আর্থ্রোলজি, হিস্টোলজি, ক্যাডাভার, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, এমব্রায়োলজি, সারফেস অ্যানাটমি, এক্সরে, এভাবে দেওয়া। বাট পড়ার সময় আমরা ফার্স্ট ইয়ারে যেভাবে পড়ছিলাম আপনার এমব্রায়োলজি, হিস্টোলজি, থোরাক্স, অ্যাবডোমেন, তারপর হচ্ছে হেড নেক, তারপর হচ্ছে নিউরো অ্যানাটমি, যেভাবে পড়ছিলাম আমরা ওভাবেই পড়বো। কারণ আপনি ওভাবে পড়লে দেখেন যে সিলেবাসটা কভার হয়ে যায়। আর সিলেবাসটা আপনারা কালেক্ট করে নিবেন, আমাদের পিডিএফটাও নিতে পারেন। এখানে যে টপিক গুলো, এখানে একদম মানে সিলেক্টিভ কিছু কথাবার্তা আছে, বাট এই সিলেবাসের মধ্যে থেকেই সবকিছু আসবে এরকম না, সিলেবাসের বাইরে থেকে আপনার অ্যানাটমির যে কোনো জায়গা থেকেই কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন আসেও। বাট এগুলো আপনি একটু জোর দিয়ে দেখবেন আর কি। আর পড়ার সময় আমরা আগে যেভাবে পড়ছিলাম ওভাবেই কার্ড সিস্টেমেই পড়বো। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এখানে আপনি এনাটমি থেকে যদি বলেন যে সবচেয়ে বেশি কোশ্চেন কই থেকে আসে, সেটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন বা জিআইটি এবং সাথে জেনিটোরিনারি, মানে অ্যাবডোমেনের পুরো পার্টটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। মার্ক ডিস্ট্রিবিউশন লাস্টে আছে, ওটা আমি দেখাচ্ছি, সিলেবাসেই আছে, ওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্টেটস, এগুলা হচ্ছে আমাদের পেপার 2-তে থাকে। তো এর মধ্যে মেটাবলিজম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, জিআইটি, ফিজিওলজি, ব্লাড, তারপর হচ্ছে রেনাল, এন্ডোক্রাইন, মাসকুলোস্কেলেটাল সিস্টেম। আর সাথে হচ্ছে ফার্মাকোলজিতে দেখেন আপনার জেনারেল ফার্মাকোলজির কিছু জিনিস আছে। আর সাথে হচ্ছে আমাদের সার্জারির জন্য কিছু স্পেসিফিক ফার্মাকোলজি পড়তে হয়, যেমন হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক্স, তারপরে হচ্ছে অ্যানালজেসিক্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স, ডায়াবেটিক্স, এগুলো হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর জেনারেল ফার্মাকোলজির কিছু টপিক আছে, সেগুলো ভালো মতো পড়তে হয়। আর ফিজিওলজির ক্ষেত্রে আপনার নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার, এন্ডোক্রাইন, এগুলা থেকে বেশি বেশি কোশ্চেন আসে, জিআইটি থেকে অনেক কোশ্চেন আসে। আর পেপার 3 হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। তো এখানে জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি, ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি আর ইমিউনোলজি থেকেও আপনি কোশ্চেন পাবেন। তো এখন আপনি যদি বলেন যে তাহলে মানে আমাদের ক্লিনিক্যাল কোশ্চেনটা কই, আমাদের যে সার্জারিতে আমরা পরীক্ষা দিব সার্জারি পার্টটা কোথায়, আপনার সবগুলা যে তিনটা পেপার বললাম, তিনটা পেপারই আপনার সার্জারির ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসবে, ঠিক আছে। তিনটা পেপারই আপনার সার্জারি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসবে, বেসিক এবং ক্লিনিক্যাল মিক্সড থাকবে, ঠিক আছে। তো এখন আপনি যদি বলেন আহ, তাহলে তো আমার এই বেসিকের বইগুলোই পড়লে হয়ে যাচ্ছে, এখানে বেলি রাবের রোল কি? এখন আপনার এই যে তিনটা পেপার, এই তিনটা পেপারের জন্য আপনার যদি বলা হয় যে প্রথম মেইন বই কোনটা, সেটা হচ্ছে বেলি লাভ। সেটা হচ্ছে বেলি লাভ, কারণ আপনার পেপার 1-এর
অ্যানাটমি বলেন, পেপার টু ফিজিওলজি বায়োকেমিস্ট্রি বলেন, পেপার থ্রির প্যাথোলজি মাইক্রোবায়োলজি বলেন। আপনি বেলি ল্যাব যখন পড়বেন, বেলি ল্যাবের যে জেনারেল প্রিন্সিপালস অফ সার্জারি, ওখানে আমাদের মেটাবলিক রেসপন্স টু ট্রমা থেকে শুরু করে শক, তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, তারপরে আপনি ওখানে পাবেন যে উন্ড হিলিং, তারপরে পাবেন টিস্যু রিপেয়ার, তারপরে পাবেন ইনফেকশন। এই যে জিনিসগুলা জেনারেল আপনার প্রিন্সিপালস অফ সার্জারি, বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, এগুলোর মধ্যে দেখবেন যে প্যাথোলজির কিছু কথা আছে, এখানে মাইক্রোবায়োলজির কিছু কথা আছে, এখানে বায়োকেমিস্ট্রির কিছু কথা আছে। বেইলি ল্যাবে যে জিনিসগুলো আছে দেখবেন আপনার কোশ্চেন গুলো ঠিক সেখান থেকে চলে আসতেছে। আপনি পড়তে হবে আপনার বেসিক সাবজেক্ট গুলো অবশ্যই ভালো মতো পড়তে হবে, কারণ বেসিক সাবজেক্ট না পড়লে তো আপনার মানে বেইলি ল্যাবে অল্প কিছু কথা আপনি মানে পুরো জিনিসটা ধরতে পারবেন না। বাট কোশ্চেন দেখবেন যে বেইলি ল্যাবের যে একটা স্পেসিফিক কথা আছে ওখান থেকেই এসপি চলে আসতেছে। আবার আপনি যদি বেইলি ল্যাবের অ্যাবডোমিনাল সিস্টেমে যান, ট্রমাতে যান, আপনি নিউরোসার্জারিতে যান, সেখানে দেখবেন আপনার প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিছু ওখানে অ্যানাটমি রিলেটেড কিছু কথা আছে, ওখানে কিছু ফিজিওলজি রিলেটেড কথা আছে, ওখানে কিছু আপনার হচ্ছে বায়োকেমিস্ট্রি রিলেটেড কথা আছে, প্যাথোলজি রিলেটেড কথা আছে। তো ওখান থেকে যে অ্যানাটমি গুলো আছে ওই অ্যানাটমিটা আপনার খুব খুব ইম্পর্টেন্ট। আপনি অ্যানাটমি ভালো মতো পড়বেন, দত্ত পড়বেন, আপনি আপনি বিডি বা বিশ্রম যে কোনো একটা পড়বেন, বাট ওখানে যে অ্যানাটমি যে কথাগুলো আছে আপনার পরীক্ষায় এসবিএ গুলা বেইলি ল্যাব থেকে আসে। এটা হচ্ছে মেইন কথা। এবং বেইলি ল্যাব থেকে কোশ্চেন আসার রেশিওটা এখন রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে। তো বেইলি ল্যাব পড়ার আসলে কোনো বিকল্প নাই এফসপিএস পার্ট ওয়ানে। আপনি যদি সার্জারিতে যদি আপনি এফসপিএস পার্ট ওয়ান করতে চান, সিমিলারলি আপনি অ্যাবডোমিনাল বা ওই পাশে আপনার জেনিটোরিয়াল সিস্টেম, আপনি দেখুন প্যাথোলজি রিলেটেড অনেক কথা আছে, প্যাথোলজির এই ক্লিনিক্যাল কোশ্চেন, এবং হচ্ছে আপনার পেপার থ্রিতে হচ্ছে প্যাথোলজি মাইক্রোবায়োলজি, তো এখানে ক্লিনিক্যাল কোশ্চেন অনেক বেশি আসে। তো এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলো, সিনারিও বেসড কোশ্চেন গুলা দেখবেন আপনি বেইলি ল্যাবের সিনারিও থেকে দিয়ে দিচ্ছে, মানে বেইলি ল্যাবের ক্লিনিক্যাল ফিচার ওখান থেকে সিনারিও বানাই দিয়ে দিচ্ছে। তো বেইলি ল্যাব এর জন্য আসলে আপনাকে আত্মস্থ করতে হবে সার্জারি পার্ট ওয়ানের জন্য। আপনার বেসিক বই অবশ্যই পড়তে হবে। অ্যানাটমির জন্য আপনি, এব্ডোমেনের জন্য আপনি দত্ত পড়বেন, বাকিগুলোর জন্য আপনি বিশ্রম অথবা বিডি চৌরাশি যে কোনো একটা ফলো করবেন। সাথে হচ্ছে আমাদের লেকচার ক্লাস ফলো করবেন। আমাদের লেকচার ক্লাসগুলোতে আমরা হচ্ছে একদম যে ক্রিম জিনিসগুলো একটা টপিকের সেটাই আমরা পড়াই। তো ক্লাসগুলো ফলো করলে আপনার জন্য মেইন বই পড়াটা সহজ হবে। আদারওয়াইজ হচ্ছে মেইন বই আপনি এ টু জেড লাইন বাই লাইন এ মাথা থেকে এ মাথা পড়ে আপনি আসলে মনে রাখতে পারবেন না, এবং পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। ঠিক আছে। আর ফিজিওলজির জন্য আপনার মেইন বই হচ্ছে জ্ঞানং। জ্ঞানং এর সাথে হচ্ছে আমাদের লেকচার ক্লাস, বাট জ্ঞানংটা আপনাকে অবশ্যই পড়তে হবে। বায়োকেমিস্ট্রির জন্য আপনার এবিসি ফলো করলে হয়, আর সাথে হচ্ছে আমাদের লেকচার ক্লাস ফলো করবেন। আর প্যাথোলজি তো রবিন্স, মাইক্রোবায়োলজির জন্য লেন্স, এগুলো হচ্ছে আমাদের একদম মানে এগুলো আপনাকে সাথে রাখতে হবে। আর গাইড করার জন্য তো আমাদের লেকচার ক্লাসগুলো আছে। এখন আমি যে বলছিলাম যে মার্ক ডিস্ট্রিবিউশন, এর মধ্যে আপনি যদি দেখেন পেপার ওয়ানে দেখেন এমব্রায়োলজি থেকে হচ্ছে 4টা কোশ্চেন, হিস্টোলজি থেকে 3টা, অস্টিওলজি আর্থ্রোলজি 6টা, মায়োলজি নিউরোঅ্যানাটমি এনজিওলজি 6টা, জিআইটি থেকে আপনি যদি দেখেন তাহলে 12টা কোশ্চেন, জেনিটোরিয়াল থেকে 16টা, মানে অ্যাবডোমেন থেকে আপনি চিন্তা করলে 16টা কোশ্চেন। ঠিক আছে। রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে 8টা, অর্থাৎ থোরাক্স যদি আপনি ধরেন, এন্ডোক্রাইন সিস্টেম ব্রেস্ট থেকে 7টা। তো এখানে কার্ড হিসাবে দেওয়া নাই, বাট আমরা যখন পড়ি পড়ার সময় কার্ড হিসেবে পড়ি। এবং এই কোশ্চেন নাম্বারটা অ্যাপ্রক্সিমেট, মানে অ্যাবসলিউটলি যে এইটাই আসবে, এই এব্রোমেন থেকে 16টা কোশ্চেনই আসবে, এটা কিন্তু ফিক্সড না। ঠিক আছে। মানে 50টার মধ্যে এটা একটা দুইটা কম বেশি হতে পারে, 20টাও আসতে পারে, কমও আসতে পারে। এই তারপরে হচ্ছে হিস্টোলজি থেকে 3টা আসবে, এক দুইটা কম বেশি আসতে পারে। ঠিক আছে। বাট এটা একদম মানে অ্যাবসলিউট না, এটা হচ্ছে রিলেটিভ, একটু এদিক সেদিক হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেট হিসাবে এটা। পেপার টু তো সিমিলারলি আপনার ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে দেখেন মেটাবলিজম থেকে 10টা, অর্থাৎ আপনি যদি বায়োকেমিস্ট্রির কথা চিন্তা করেন তাহলে আপনার বায়োকেমিস্ট্রি থেকে হচ্ছে 10 মার্ক। আর বায়োস্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে আপনার 2টা বলতেছে কোশ্চেন এখানে, বাট আমি 2বার পরীক্ষা দিছি, 2বারই আমি 4-5টা করে কোশ্চেন পাইছি বায়োস্ট্যাটিস্টিক্স থেকে। ফার্মাকোলজি থেকে 3টা বলা আছে, বাট ফার্মাকোলজি থেকেও আরো বেশি কোশ্চেন, 5টা 6টা কোশ্চেন আসে। ঠিক আছে। বাকিগুলা হচ্ছে আপনার আমাদের ফিজিওলজি থেকে আসে। তো অ্যাবসলিউট কিছুই না। বায়োস্ট্যাটিস্টিক্সে কোনো সময় 3টা আসে, কোনো সময় 5টা আসে, কোনো সময় 6টা আসে। এই বায়োস্ট্যাটিস্টিক্সটাও আপনাকে ভালো মতো পড়তে হবে, কারণ যখন 5-6টা কোশ্চেন বায়োস্ট্যাটিস্টিক্স থেকে চলে আসে,
তখন 6টা কোশ্চেন আসা মানে কিন্তু 12 মার্ক, একটা হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, আর বাকিটা তো বললাম। দেখেন এখানে জিআইটি যে ফিজিওলজি, জিআইটি ফিজিওলজি কিন্তু মানে পড়া কম, বাট এখান থেকে আপনি সার্জারিতে পরীক্ষা দিলে কিন্তু অনেক কোশ্চেন আসে। দেখেন 8টা কোশ্চেন লেখা আছে এবং 7টা 6টা 7টা 8টা কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ব্লাড থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, সিভিএস থেকে অনেকগুলো কোশ্চেন আসে, এবং হচ্ছে এন্ডোক্রাইন থেকে অনেকগুলো কোশ্চেন আসে। আর পেপার 3 প্যাথোলজি মাইক্রোবায়োলজি, এখানে যদি আপনি দেখেন জেনেটিক্স থেকে 5টা কোশ্চেন বলা আছে, জেনারেল প্যাথোলজি থেকে 12টা, সিস্টেমিক প্যাথোলজি থেকে 12টা, তারপর হচ্ছে হেমাটোলজিক্যাল রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিসঅর্ডার এখান থেকে 4টা, স্পেসিমেন স্যাম্পলিং মানে হচ্ছে আপনার হিস্টোপ্যাথোলজি এখান থেকে 3টা কোশ্চেন, মাইক্রোবায়োলজি এখান থেকে যদিও 5টা বলা আছে, বাট মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন কিন্তু বেশি আসে। আপনি যদি মানে সাথে হসপিটাল ইনফেকশন, স্টেরিলাইজেশন, প্যারাসাইটস অফ সার্জিক্যাল ইম্পর্টেন্স সব হিসাব করেন, তাহলে অ্যাপ্রক্সিমেটলি অর্ধেক কোশ্চেন আপনি মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি থেকে পাবেন, অর্ধেক কোশ্চেন পাবেন আপনি প্যাথোলজি থেকে। তো এটা গেল একটা গ্রস মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আপনার পড়া সহজ করার জন্য, আপনাদের গায়ের সাথে গাইড করার জন্য, আমরা মেডিকেল হায়ার স্টাডি পরিবার আছি আপনাদের সাথে। আর এক্সপিএস পার্ট ওয়ানে সার্জারিতে বেসিক্যালি মেইন যে সমস্যা সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলা কনস্ট্যান্ট না। আপনি যদি দেখেন গতবার চান্স পাইছে আপনার 150 বা 200, আমার এক্সাক্টলি মনে নাই, বাট তার আগের বার কিন্তু 600+ চান্স পাইছিল। তো ফিগারটা আসলে কনস্ট্যান্ট এবং কোশ্চেন গুলো কনস্ট্যান্ট না। মেডিসিনে দেখবেন যে আপনার একই প্যাটার্নের কোশ্চেন হয়, এমআরসিপি স্টাইলে কোশ্চেন হয়, এখন স্টাইলটা সবাই ধরে ফেলতে পারছে, বাট সার্জারিতে সমস্যা এটাই যে মানে কখন যে কিরকম কোশ্চেন হবে এটা আসলে প্রেডিক্ট করা যায় না, এটা একটা সমস্যা। বাট এই জন্য হচ্ছে আপনাকে মানে একটা ওয়াইড রেঞ্জ অফ নলেজ, রেসিডুয়াল নলেজ নিয়ে যাইতে হবে। আপনার রেসিডুয়াল নলেজটা যখন ভালো থাকবে তখন আপনি কোশ্চেন আনসার করে আসতে পারবেন। এটা গেল সিলেবাস। আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের বিসিপিএস এর যে লেটেস্ট যে নোটিশ, যেটা আপনার যে ট্রেনিং নিয়ে, এতদিন তো ছিল হচ্ছে আপনি এইচএসসি পার্ট ওয়ান পাশ করার পরে নিজের ইচ্ছা মতো প্রতিষ্ঠানে হচ্ছে আপনি অনারারি হিসেবে ঢুকতে পারতেন, ট্রেনি হিসেবে ঢুকতে পারতেন। এখন যেটা হয়েছে, এখন বিসিপিএস থেকে আপনার মানে কোন ইনস্টিটিউটে কোন ট্রেনারের আন্ডারে কতজন ট্রেনিং নিতে পারবে এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। যেমন 10 বেডের একটা ইউনিটের জন্য প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে সর্বাধিক 5 জন, আর একসঙ্গে 1 বছরের সংখ্যা হবে সর্বাধিক 16 জন। অর্থাৎ আহ, 1 বছরে মনে করেন নতুন পুরন ট্রেনি মিলে হচ্ছে একটা ইউনিটে, 10 বেডের একটা ইউনিটে 16 জনের বেশি এফসিপিএস ট্রেনি থাকবে না। আর 10 বেডের বেশি যেসব ইউনিট আছে সেগুলাতে হচ্ছে একসাথে হচ্ছে আপনার 8 জন, আর 1 বছরের হাইয়েস্ট হচ্ছে 20 জন ট্রেনি থাকতে পারবে। এখন ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকার ভিতরে কিছু মেডিকেল কলেজ, কিছু ইনস্টিটিউট যেগুলো হাই ডিমান্ডিং সবাই থাকতে চায়, এগুলাতে দেখা যায় যে অলরেডি ওভার স্যাচুরেটেড, মানে এই 20 জন 16 জনের ক্রাইটেরিয়া তো নাই, তার চেয়ে 4-5 গুণ বেশি। তো এবার যেটা হয়েছে সেটা হলো নতুন কেউ ট্রেনিং এ জয়েন করতে পারেনি, স্পেসিফিক্যালি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। আর বাইরের মেডিকেল কলেজগুলোতে অবশ্য আপনার ট্রেনিং এ ঢুকতে পারবেন, পোস্ট খালি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ডিএমসির যে কথাটা বললাম, এই যে এক্সট্রা যারা আছে এটা হচ্ছে সামনের সেশন গুলাতে সমন্বয় করতে হবে, মানে সামনের 2-3 সেশনে ডিএমসি তে ট্রেনিং এ ঢুকতে পারবে না, এটা একটা অসুবিধা। আর সরকারি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিবেন তারা তো ট্রেনিং পোস্ট পাওয়া নিয়ে আসলে একটু ঝামেলা, বাট পেরিফেরির দিকে ট্রেনিং পোস্ট পাওয়া যাচ্ছে চাইলেই। ঢাকাতে থাকতে ডিটারমাইন্ড হলে আহ, আসলে আপনার মানে অপশন চেঞ্জ করতে হবে, অথবা আপনার হচ্ছে কম্প্রোমাইজ করে বাইরে ট্রেনিং নিতে হবে। এটা হচ্ছে আমার কথা। আর এফসিপিএস এর সুবিধা অসুবিধা আসলে আমি একটু বলি, বলে তারপরে হচ্ছে আমার পরে মেন্টরকে দিয়ে দিচ্ছি। সুবিধা যেটা হলো এফসিপিএস পার্ট ওয়ান দিলে, সেটা আপনার অন্যদের সাথে পরীক্ষায় পাশ করার জন্য কম্পিটিশন করতে হচ্ছে না। কারণ আপনি 210 মার্ক যদি পান আপনি পাস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। রেসিডেন্সিতে যেরকম যে আপনি আপনার কম্পিটিটর থেকে 0.25 0.5 যাই পান বেশি পেয়ে চান্স পেতে হচ্ছে, এখানে আপনি 210 পেলে আপনি পাস, বাকিদের সাথে আপনার কম্পিটিশন করতে হচ্ছে না। এটা একটা ভালো জিনিস। আর এখন একসাথে পরীক্ষা হওয়ার সবচেয়ে বড় সুবিধা যেটা, এখন আপনার 0.2 মার্কের জন্য যে কোনো একটা সাবজেক্টে খারাপ করার জন্য আপনার চান্স মিস হচ্ছে না। আপনি একটা সাবজেক্টে 50 পাওয়ার পরে আপনি যদি বাকি 2টা সাবজেক্ট দিয়ে সেটা কভার করতে পারেন, আপনি পাস করবেন, এটা সমস্যা নেই। এটা আমার কাছে অনেক বড় সুবিধা মনে হয়েছে। এবং এফসিবিএস এর পাস রেট, পার্ট ওয়ান পাস রেট আমার মনে হয় যে মানে আগের থেকে এই জন্য বাড়বে যদি কোশ্চেন আসলে স্ট্যান্ডার্ড হয়।
এটাই। আর আমার পরবর্তী মেন্টর কাজী সারহান রিমু ভাই কোশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে ইনস্টিটিউট গুলা নিয়ে আপনাদেরকে কিছু বলবেন। আমি তাদেরকে অনুরোধ করছি বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে মেডিকেল হায়ার স্টাডিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর কাজী জাহান রিমো। আজকে আপনাদের সামনে আমি এসেছি আসলে অনেকদিন। আহ, এই সেশনে আমার অনেকগুলো ক্লাস আপনারা পাবেন সার্জারি ইনশাআল্লাহ সামনে। আমাদের সামনে তো অনেকগুলো ক্লাস আছে সার্জারি, টোটাল এফসিপিএস পার্ট ওয়ানের জন্য আলটিমেটলি। তো আমার সাথে আপনাদের পরিচয় ইনশাআল্লাহ সামনে হবে, অনেকগুলা ক্লাসই হবে, বিশেষ করে ক্লিনিক্যাল সার্জিক্যাল ক্লাসগুলোতে আপনার সাথে আমার পরিচয় বেশ বেশি হবে আর কি। এখন আজকে হলো আমরা অনেকটা গাইডলাইন ক্লাস নিয়ে কথা বলছিলাম। আহ আসলে সার্জারি পার্ট ওয়ান নিয়ে একটু একটু কথা বলি। আসলে গাইডলাইন ক্লাসগুলো খুব একটা বড় হয় না, আমার সাধারণত খুব একটা বড় করি না, কিন্তু একটু কথা না বললে না, আমি সবসময় বলে থাকি এসব কথা আর কি, তখন আমরা কন্টিনিউ করি। সেটা হলো যে এফসিপিএস পার্ট ওয়ান সার্জারি আহ অন্যান্য পরীক্ষাগুলোর মতো না। যেমন আমি কিন্তু বলি যে এফসিপিএস এর পার্ট ওয়ান এর মধ্যে সবচেয়ে কঠিন কিছু পরীক্ষার মধ্যে ওয়ান অফ দ্য ইজ ইএনটি, অটোলারিঙ্গোলজি, যে চ্যাপ্টারটা আমাদের ডিপার্টমেন্ট আছে, সেই অটোলারিঙ্গোলজি যে সাবজেক্ট আছে সেটার পার্ট অফ ইএনটি। অপথলমোলজি, দেন হলো রেডিওথেরাপি, রেডিওলজি, অ্যানাস্থেশিয়া। এগুলি হলো খুবই, আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্ট। ফিজিক্যাল মেডিসিন, কারণ হলো এগুলোই থেকে প্রশ্ন একেবারে ওই বই থেকে আসে, এবং আমরা ওই বইগুলা পড়ি না কখন। আমরা আমাদের অপথলমোলজির সময় কান্সকি কেউই পড়ি না, ঠিক না? আমরা অটোলারিঙ্গোলজির সময় ঢিংরা খুব একটা বেশি কেউই পড়ি না। এবং যে পরিমাণ আমরা ডেভিডসন পড়ছি সে পরিমাণ আমরা কিন্তু বেরিলাভও পড়ি না। সহজ কথা, আমার কাছে মনে হয় পড়েছে সেটা পড়তে পারে, কয়েকজন ইন্টারেস্টেড বর্ষপতি হয়ে পড়তে পারে, কিন্তু রিভিশন কিন্তু অনেক বেশি পড়া হয়েছে, কারণ মেডিসিন মেডিসিন মেডিসিন, এটাই আমাদের চিন্তা থাকতো ফিফথ ইয়ারে অথবা ফাইনাল। ঠিক একইভাবে ধিংরা যতটুকু লাগে, আমাদের নোটস দেখা যায় বিভিন্ন মেডিকেল কলেজে নোটস হয়ে গেছে যে এর বাইরে কোনো কিছু তারা প্রশ্নই করে না। তো এই চ্যাপ্টার গুলো কঠিন, কারণ আমাদের পুরো নতুন করে এফসিপিএস পার্ট ওয়ানের জন্য পড়তে হয়, সাইকিয়াট্রি থাকলাম। তো ওগুলি তো কঠিনই আছে, আমি তো আলাদা করবো, বাট এফসিপিএস এর যদি আমি মাদার সাবজেক্ট গুলোর মধ্যে কথা বলতে চাই, তাহলে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইজ সার্জারি আমার কাছে। হ্যাঁ, মেডিসিন কি টাফেস্ট? না, অবশ্যই। গাইনি অবস কি টাফেস্ট? না, অবশ্যই। বাট তাদের একটা নির্দিষ্ট বই আছে। আপনি যদি আমি বলছি একটা, এটা আমি একটু বুঝাই। অনেকে বলে যে তার যেহেতু একটা বই আছে, বেল্লাম। আপনি ডেভিসনে যারা মেডিসিনে পরীক্ষা দেয় তাদের কখনো সিলেবাসটা দেখেছেন? তাদের সিলেবাসটা একেবারে ডেভিসনের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। এফসিপিএস পার্ট ওয়ান, পেপার আগে তো তিনটা পরীক্ষা হতো, 3 দিন পরীক্ষা হতো, এখন একসাথে তিনটা পেপার একসাথে পরীক্ষা। আগে তো অনেক কাহিনী ছিল যে 70-এর নিচে আপনি পেতে পারবেন একটা সাবজেক্টে, 65-এর নিচে কোনোটাই পেতে পারবেন না, ব্লা ব্লা ব্লা, অনেক কাহিনী ছিল। বাট এখন তো এরকম না। এখন হলো তিনটা মিলে হলো মেবি 210 পেলেই পাস করবেন। তো ব্যাপারটা হলো যে আপনি যদি এফসিপিএস মেডিসিনের সিলেবাস দেখেন, দেখবেন একেবারে ডিভিশনের চ্যাপ্টার ওয়াইজ এদের আলাদা করা, পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রিতে। ওই বইগুলা থেকেই আসে। অ্যানাটমি ফিজিওলজি থেকে যদি কোনো প্রশ্ন আসে, হ্যাঁ আসে না আমি বলবো না, আমাদের কার্ডিওলজি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমাদের বেসিক ফিজিওলজি থেকে আসে, বাট কম। বেশিরভাগই প্রশ্ন আসে রিভিশন বেস। একইভাবে যদি আমি এর কথাও বলি, গাইনি কথা বলি, তাদের তত্ত্ব, হ্যাঁ তত্ত্ব এবং কিছু জেফ কর থেকে প্রশ্ন আসে। বাট আমাদের যদি আপনি দেখেন, যদি পেপার ওয়ানটা আমি আলাদা করে বলছি কারণ একটু বোঝানোর জন্য, পেপার ওয়ানটা হলো টোটালি অ্যানাটমি, হিস্টোলজি, এই পার্টটা থাকে। পেপার টুটা থাকে ফিজিওলজি, ঠিক না? ফিজিওলজি, ফিজিওলজি, দেন অন্য কিছু ফিজিওলজি থাকে। তারপরে বায়োকেমিস্ট্রি থাকে, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করবো। এখন যেমন পরে আলোচনা করবো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আর হলো আমাদের মাইক্রোবায়োলজি, সরি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাট, এগুলি থাকে। আর পেপার থ্রি থাকে আমাদের হলো ক্লিনিক্যাল। তো এই যে অ্যানাটমি যে পার্টটা, ফিজিওলজি পার্টটা, এটা কোনো নির্দিষ্ট কোনো বই নেই। সবাই বলে যে ফিজিওলজি পার্টটা জ্ঞানস থেকে আসে, ফিজিওলজি বিআরএস থেকেও আসে, ফিজিওলজি থেকে আহ, আপনার কি বলে ওটাকে, অন্যান্য বই যে বাইরে যে বইগুলো আছে, এমআরসিএস এর একটা কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন আসে, ইএমআরসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন আসে, হ্যাঁ রিকল থেকে প্রশ্ন আসে।
গাইডন থেকে প্রশ্ন আসে, সব জায়গা থেকে আসে। অ্যানাটমির বিডি চৌরাশি থেকে আসতেছে, দত্ত থেকে আসতেছে, আবার বেল ল্যাব থেকে আসতেছে। ফিজিওলজির সেম পেপারটা বেল ল্যাব থেকে আসতেছে। পেপার থ্রি তো বেল ল্যাব থেকে আসতেছে, আবার প্যাথোলজি আবার দেখা যাচ্ছে আমার রবিন্স থেকে আসতেছে। কিন্তু এটা কিন্তু মেডিসিনের ক্ষেত্রে না, বা গাইনির ক্ষেত্রে না। তাদের ক্ষেত্রে ওই যে ওদের বইগুলোর যে অংশটুকু আছে অ্যানাটমি ফিজিওলজি ওখান থেকেই আসছে। আমারটার ক্ষেত্রে কিন্তু না। সেক্ষেত্রে একটু ভাস পড়তে হয় এবং এটা পাশ করা কঠিন। আপনি দেখবেন যে সার্জারি পাশ কত কঠিন। সার্জারি সবসময় মাঝে মাঝে কয়টা স্পাইক করে, বাট বেশিরভাগই দেখা যায় সার্জারি 50, 60, 80 অথবা আরো কম 40 এর বেশি পাশ করে না সার্জারি। এটাই স্বাভাবিক। এখন একসাথে সবগুলা হয়ে গেছে, একই প্রশ্নে হয় অন্যগুলো, তারপরেও দেখবেন যে 100, 150 জনের বেশি, 115 জনের বেশি পাশ করছে সব মিলায়। জেনারেল সার্জারি ছাড়াও তো অন্যগুলো আছে, সব মিলায় পাশ করছে। সো লিটল বিট ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। এই সার্জারিরও কিছু ট্র্যাকিং সিস্টেম আছে, যে এই এই জিনিসগুলো আমরা পড়বো, এই জিনিসগুলো পড়লে আমাদের এগুলি প্রশ্ন। আরেকটা জিনিস আমি মাথায়, আমি এখনই লাস্টে, আমি এরপরে জাস্ট আলোচনায় চলে যাবো, বাট আমি একটু মাথায় আপনার ঢুকানি। সবাই একটা কথা বলে যে সার্জারি কোশ্চেন বা যে কোনো এফসিপিসি কমন আসে না, এটা সবচেয়ে ভুয়া কথা। এফসিপিসি এর কোশ্চেন প্রচুর রিপিট হয়, এটা একটা মাথায় ঢুকাই নেবে, এটা ভুয়া কথা। এর জন্য ভালো করতে গেলে অথবা পাস করতে গেলে কোশ্চেন প্রিপেয়ার ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি কোশ্চেন প্রিপেয়ার করতে হবেই, করতে হবে, করতে হবে, করতে হবে। আপনার আগের বারে কোশ্চেন সলভ করতে হবে, আপনি জানতে হবে। এবং এইটার ক্ষেত্রে আমাদের মেডিকেল হায়ার স্টাডিজের কোনো তুলনা নেই। কারণ আমাদের যে কোশ্চেন আর্কাইভ আছে, এতে এত কোশ্চেন আছে আপনারা চিন্তা করতে পারবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে আমাদের এফসিপিএস। কিভাবে কোশ্চেন আছে? এফসিপিএস আর্কাইভে যখন যাবেন তখন আমাদের যে কোশ্চেন গুলো পাবেন সেগুলো বেশিরভাগই আমরা যারা মেন্টররা আছি, আমরা যখন পরীক্ষা নিই তখন অনেক এফসিপিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দিয়ে, যেগুলো কমন কোশ্চেন, আপনার প্রচুর কমন পাবেন। অ্যানাটমি বলেন, ফিজিওলজি বলেন, কিছু কোশ্চেন আছে যেগুলি অনেক, আমি দেখাবো আজকে, এগুলো অনেকবার এসে থাকে। হ্যাঁ, তো কোশ্চেন সলভ করতে হবে। এবং এর ক্ষেত্রে আমাদের আর্কাইভের চেয়ে রিচ আর্কাইভ আমার মনে হয় না কোনটা আছে। এটা আমি বুক ফুলায় বলতে পারি, গর্ব করে বলতে, ঠিক না? তা আমাদের পেপার টু তে কি নিয়ে তৈরি হয়? ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাট। এখন আর আলাদা করে পেপার টু বলে না, বাট আমরা ভাগ করি কারণ এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে? আর পেপার ওয়ান হলো অ্যানাটমি, আর পেপার থ্রি তো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি অ্যান্ড হলো ক্লিনিক্যাল, যেটা বেল ল্যাবের পার্ট। তো ফিজিওলজির যদি আমি বলি তাহলে আমার ফার্স্টে আমি এখানে অ্যাড করিনি, সরি, একটা জিনিস অ্যাড করি। জেনারেল ফিজিওলজি থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, এফসিপিএস পার্ট ওয়ানে আসে, কম আসে বাট আসে। যেমন কি আসতে পারে জেনারেল ফিজিওলজি থেকে? হ্যাঁ, জেনারেল ফিজিওলজিতে যেমন হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প নিয়ে আপনাদের একটু পড়তে হবে, পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক, বাস। এই কয়েকটা জিনিস পড়লে আপনি জেনারেল ফিজিওলজি এনাও। আর একটা হলো যে মাসেল ব্যান্ড যেগুলো আছে, হ্যাঁ, যেমন হলো একটা স্কেলেটাল মাসেলের শর্টেনিং হচ্ছে, কোন ব্যান্ড ইউজ হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন আসছে, এসবিও আসছে হ্যাঁ একবার। এটা নিয়ে আমরা দেখা যাবে আলোচনা করবো। হ্যাঁ, মাসেল ব্যান্ড গুলা, বিভিন্ন স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেলের বিভিন্ন ব্যান্ড গুলা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? এরপরে আমরা আসি হলো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। এখান থেকে আমরা কি পড়তে পারি? যেমন এখান থেকে খুব কমনলি আমাদের প্রশ্ন আসে রিফ্লেক্ট অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য হার্ট, আসবেই। এটা আপনার এমসিকিউ অথবা এসবিআই থেকে প্রশ্ন আসবে। অ্যাকশন পটেনশিয়াল হার্ট কি আসে? অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য হার্টে যে প্লেটো ফেজটা, এরকম প্রতিটা ফেজ যেগুলো আছে, হ্যাঁ, রিপোলাইজিং ডিপোলাইজিং, প্রতিটা ফেজের কারণটা কি, এটা এসবিতে আসবে। প্লেটো ফেজের কারণ এটা আসবে এসবিতে, এই জিনিসগুলো আসবে। তাহলে অ্যাকশন পটেনশিয়ালটা গেল। তারপর ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস কোনটায় কনস্ট্রিকশন করে, কোনটায় আমার ডাইলেটেশন হয়, সেটা নিয়ে আছে। ঠিক আছে? দেন হলো বিভিন্ন এসবি আসে, মেটা আর্টারিওলস গুলো কি কি আছে, হ্যাঁ, মেটা আর্টারিওলস এর কোন পার্ট আছে, এটা হলে এসবি তে আসে। আবার আবার আপনার কি বলে, সরি, এসবি তে আসে, আবার এমসিকিউ তে আসে। ঠিক আছে? এখন মেটা আর্টারিয়াল তো অনেকগুলা পার্ট আছে, ঠিক না? এর মধ্যে আবার কোনটা এসবি এর জন্য বললো মেটা আর্টারিয়াল পার্ট কোনটা কমনলি? আপনার চারটা পার্ট আছে মেইনলি, এর মধ্যে আবার এই চারটা পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে যেটা এসবিতে আসে। ঠিক আছে? তারপর কি? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ভেলোসিটি অফ দ্য ব্লাড, ব্লাড ফ্লো নিয়ে আসে। ব্লাড ফ্লো প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিসের সাথে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল কোনটার সাথে, এরকমই আবার আসে এসবিতে। যেমন ডাইরেক্টলি প্রপোর্শনাল চারটাই তোমার আপনার অপশনে আছে, যেগুলো ডাইরেক্টলি প্রপোর্শনাল ব্লাড ব্লাড ফ্লো। বাট এসবি এর ক্ষেত্রে আপনি করতে যাবেন, যেমন এসবি এর ক্ষেত্রে মনে করেন আসলো ব্লাড ফ্লো ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, এসবি তে আসলো ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস, লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলস, প্রেশার গ্রেডিয়েন্ট। এক্ষেত্রে কি সবগুলো কিন্তু হয়, হ্যাঁ।
সেক্ষেত্রে আপনার কোনটা অ্যান্সার হবে? আপনার অ্যান্সার হবে ফোর্থ পাওয়ার, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কথাগুলো আমরা পড়ানোর সময় বলে দিই, হ্যাঁ। তাহলে এই যে ব্লাড ফিজিওলজি, হ্যাঁ, মেকানিজম অফ দ্য সিভিএস ফিজিওলজি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। গেল। তারপরে আসে যেমন ধরেন হার্ট রেট নিয়ে প্রশ্ন আসে, কোনটায় বাড়ে কোনটায় কমে, ব্লাড প্রেশার নিয়ে করে, রেগুলেশন গুলা নিয়ে হয়, হ্যাঁ, ব্লাড প্রেশার যে রেগুলেশন সিস্টেম আছে কি কি আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, তিন ধরনের, শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্ম। বলবে নিচের কোনটা শর্ট টার্ম, নিচে এরকম ডিরেক্ট আমার উপর প্রশ্ন আসে, নিচে কোন ইন্টারমিডিয়েট টার্ম অফ ব্লাড প্রেশার রেগুলেশন। এসবি টার্স, ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন প্রচুর আসে। এখন আরো বাড়ছে ডিরেক্ট প্রশ্ন। এই গতবারের প্রশ্ন যদি আপনারা দেখেন, এই জন্য বুঝি কোশ্চেন টেকতে হবে। আমরা অনেক ক্লিনিক্যাল পড়ে যাই, তারপরে যাই দেখি ডিরেক্ট প্রশ্ন, আমরা দেখাবো। আচ্ছা, তারপরে মনে করেন পালস প্রেশার নিয়ে প্রশ্ন আসে, পালস প্রেশার কোনটায় বাড়ে খুব কমে, খুব কমনলি এসবিএসবি এগুলো থেকে আসে। কার্ডিয়াক সাইকেল খুব কমনলি আসে, হ্যাঁ, কার্ডিয়াক সাইকেলে কোন এরিয়া যে পার্ট গুলো আছে, হ্যাঁ, আমার কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে কোন কোন পার্টে কোন কোন কি হয়, কোনটা কোনটা আছে, হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট কার্ডিয়াক সাইকেলে, হ্যাঁ। পার্ট গুলোর মধ্যে কোনটায় কোনটায় কি কি ইনসিডেন্ট গুলো হয়, এগুলো আমার জানতে হবে। হার্ট সাউন্ড, হ্যাঁ, চারটা হার্ট সাউন্ড সম্পর্কে জানতে হবে, কখন কোন হার্ট সাউন্ড তৈরি হয় জানতে হবে, জেবিপি নিয়ে একটু জানতে হবে, ইসিজি নিয়ে জানতে হবে, যা জানতে হবে বলে দেবো। হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়ার ইসিজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার প্রশ্ন আসে, এমসিকিউ অথবা এসবি, আসবেই আসবেই, ঠিক আছে। এরপরে কিছু ইম্পর্টেন্ট এগুলি এগুলি পরে দেখাবো, ওই যে যেমন কন্ডিউট ফর দ্য বাইপাস সার্জারি, হ্যাঁ, এগুলি আপনি ক্লিনিক্যাল বাট ফিজিওলজি বেসড। এটা আমরা দেখবো, আপনাদেরকে আমরা যখন বেল্লা পড়াবো, বেল্লা তখন এই যে সিবিটিএস এর একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে পড়াবো, ঠিক আছে। তারপরে ওই যে বসা থেকে উঠলে কি হয়, হ্যাঁ, স্ট্যান্ডিং অবস্থায় আপনার কিরকম চেঞ্জ হয়, এক্সারসাইজ করার পরে কি কি চেঞ্জ হয়, ঘুমাইলে কি কি চেঞ্জ হয়, এগুলো নিয়ে প্রশ্ন আসে, হ্যাঁ? আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমার এতে আসে। এবার আসেন রেসপিরেটরি, রেসপিরেটরি থেকে কি আসতে পারে? রেসপিরেটরি থেকে আসতে পারে মেকানিজম অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, স্ট্রাকচার অফ দ্য লাং খুব কমন, ফাংশন অফ দ্য লাং, হ্যাঁ, কি কি হেমোডাইনামিক্যাল চেঞ্জ হয় ইন্সপিরেশনের সময়, এক্সপিরেশনের সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নর্মাল রেসপিরেশনের সময়, নর্মাল ইন্সপিরেশনের সময়, নর্মাল এক্সপিরেশনের সময় কি কি চেঞ্জ হতে পারে, প্রশ্ন আসে। হোয়াইট ব্রেথিং সময় হেমোডাইনামিক্যাল কি চেঞ্জ হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই হেমোডাইনামিক চেঞ্জটা এটা আসে, রেগুলার আসে, হ্যাঁ, ইন্সপিরেশন এক্সপিরেশনের সময়। লাং ফাংশন টেস্ট, লাং কমপ্লায়েন্স টেস্ট, কোনটায় বাড়ে কোনটায় কমে, সারফেক্টেন্ট থাকলে কি হবে, সারফেক্টেন্ট কি কি লাইন করে, কোনটায় বাড়ে কোনটায় কমে, সারফেক্টেন্ট বাড়লে কি হয় কমলে কি হয়। আচ্ছা, তারপরে আপনার অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ নিয়ে আর প্রশ্ন আসে, বাইরে ডানে কোন কোন ক্ষেত্রে যায়, বামে কোন কোন ক্ষেত্রে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালমোনারি ভেন্টিলেশন পারফিউশন রেশিও কখন বাড়ে কোনটায় বাড়ে, উপরে থাকলে কি হয় নিচে থাকলে কি হয়, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। গ্যাস এক্সচেঞ্জ মেকানিজম প্রশ্ন আসে। হাইপোক্সিয়া নিয়েও প্রশ্ন আসে, কোনটার ক্ষেত্রে সায়ানাইডাল পয়জনিং, কি ধরনের হাইপোক্সিয়া, চার ধরনের হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক, স্ট্যাগনেন্ট, অ্যানিমিক অ্যান্ড হাইপোক্সিক, কোনটার ক্ষেত্রে কোনটা, উদাহরণগুলো আসে, প্রচুর প্রশ্ন আসে। তারপর একজন পর্বতারোহী স্পাই হাইক করছে, হাইক করার পর তার কি কি চেঞ্জ হবে প্রশ্ন আসে, হ্যাঁ, এইগুলি মোটামুটি আমার রেসপিরেটরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ব্লাড, ব্লাড ফিজিওলজি, হ্যাঁ। ব্লাড ফিজিওলজি থেকে আমাদের মেইনলি প্লাটলেট অংশটা বেশি ভালো করে পড়তে হবে, হ্যাঁ। এর আরবিসি থেকে অতটা বেশি ইম্পর্টেন্ট আসে না। ভিসকোসিটি অফ দ্য ব্লাড কিসে কিসে রাইজ করে এটা একটু জানতে হবে, হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন আসে। আর আমার ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে কিছু প্রশ্ন আসবে, হ্যাঁ, খুব বেশি, খুব একটু না, অনেক বেশি। ব্লিডিং টাইম কিসে বাড়ে, প্লাটেলেট টাইম কিসে বাড়ে, বর্নএলিও ফ্যাক্টর কিসে বাড়ে, এগুলি নিয়ে কিছু এই প্রশ্ন আসে। নিচের কোনটার ক্ষেত্রে একটা সিনারি দিয়ে দিয়ে বলবে, যখন এটা কোন ফ্যাক্টরটা চেঞ্জ, এটা কোন ডিজিজ, বর্নএলিও ডিজিজ না হেমোফিলিয়া, এই প্রশ্ন বারবার আসে। এই যে বললাম না কমন প্রশ্ন, এই একটা বড় মতো ব্লাডের বলে দিলাম। এটা সিনারিও দিবে, একটা ছেলে সার্কামসিশন করতে গেছে, তার হসপিটাল ব্লিডিং ছিল, তাহলে তার কোন ডিজিজ, এই সিনারিওর মধ্যে কিছু জিনিস আপনাকে দিয়ে দিবে, যেমন হলো পিটি, বিটি, সিটি, এপিটিটি, হ্যাঁ, ব্রিডিং টাইম, ক্লটিং টাইম, আহ পাশ প্রথম বিন টাইম, এগুলো দিয়ে দেবে, হ্যাঁ, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এগুলো দিয়ে দিবে, এগুলি বাড়াবে কমাবে, মানে বলবে এত এত এত, তখন বুঝতে হবে যে পিটি বেশি, বিটি কম, সিটি বেশি, এপিটিটি কম, এরকম একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনের উপরেই ডিপেন্ড করছে কোন ডিজিজ, এটা কি হেমোফিলিয়া, এটা কি বর্নএলিওয়েড ফ্যাক্টর, এটা কি অন্য কোনো ডিজার থ্রম্বোসাইটোপেনিয়া, নাকি এটা থ্রম্বোস্থেনিয়া,
এইগুলি বুঝবেন আপনি কিভাবে ওইটা সিনারিও দিবে এরকম, যেটা পেশেন্টের আরটি হচ্ছে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, একটা পেশেন্টের সার্কামসিশন প্রচন্ড ব্লিডিং হচ্ছে, একটা পেশেন্ট হলো আইডেন্টিক্যাল টুইন, তার একটা প্রথম তার একটা ফ্যামিলিতে আগে এরকম ব্লিডিং ডিজঅর্ডার হয়েছে, তার এরকম একটা সিনারিও হওয়ার পরে তারপরে ওই যে ওই ইন্ডিকেটর গুলো দিয়ে দেবে, পিটি এত, বিটি এত, বিটি বাড়ছে, পিটি কমছে, এটা দিয়ে একটা ছক আছে, এটা আপনাদের পড়ানোর সময় দেখায় প্রতিবার, মানে বেশি একবার পর পর হইলেও আসে। হ্যাঁ, এবং এটা জাস্ট সিম্পল একটা, ঠিক আছে, এখান থেকে এরকম প্রশ্ন আসে, অ্যান্টিকোয়াগুলেন্স নিয়ে আসে, ডিআইসি নিয়ে প্রশ্ন আসে, ডিআইসি তে কোন কোন ফ্যাক্টর বাড়ে, সবচেয়ে বেশি কোনটা কম, হ্যাঁ সবচেয়ে বেশি কোনটা কমে, এক নম্বর ফ্যাক্টর সবচেয়ে বেশি কোনটা, এক নম্বর ফ্যাক্টর, এই এই জিনিসগুলা, ব্লাড গ্রুপিং, হ্যাঁ ব্লাড ট্রান্সফিউশন, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এগুলি নিয়ে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, হোমস্টেস, হ্যাঁ এগুলি, হ্যাঁ এগুলি মোটামুটি। আচ্ছা, রেনাল ফিজিওলজি থেকে জিএফআর, হ্যাঁ জাস্টাগ্লোমেরুলার সেল নিয়ে কিছু প্রশ্ন, রেনিন কোনটায় বাড়ে কোনটায় কমে, এরকম একটা প্রশ্ন, এটাও খুব কমন প্রশ্ন, যেটা পেশেন্টের আরটি হয়ে প্রচন্ড ব্লিডিং হয়েছে, কোন সিস্টেমটা, শরীরের কোন সিস্টেমটা আপনার হেমোস্টেসিসের প্রথম কাজ করবে, এরকম প্রশ্ন আসে। হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম হ্যাজ রোলড হিজ প্লে অ্যাট দ্য ফার্স্ট স্টেজ অর দ্য ফার্স্ট টাইম, এই প্রশ্নটা আসে এরকম, ঠিক আছে, অ্যান্সার হবে রেনিন। আমি বলে দিলাম, জান এই প্রশ্নটা আসে রেনিন, এরকম একটা দেখবেন সিনারিতে, দেখবেন যেটা পেশেন্ট আরটি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, তাহলে শরীরে কোন সিস্টেমটা আগে হেমোসিসের জন্য কাজ করবে, তাহলে অ্যান্সার হবে রেনিন, ঠিক আছে, অনেকবার আসছে অনেকবার, ঠিক আছে। রেনাল ভ্যাসোডাইলেটর গুলো কি কি আছে, সবচেয়ে কমন কোনটা, সবচেয়ে বেশি পটেন্ট ভ্যাসোডাইলেটর, সবচেয়ে কম বেশি পটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর এক্সেট্রা, কি কি হরমোন আছে কিডনিতে, কি কি এনজাইম আছে কিডনিতে। আরেকটা জিনিস, আমার যে নেফ্রনের বিভিন্ন এরিয়া আছে, টিউবুলার রিহ্যাবিলিটেশন সিকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের ঠোঁটের আগায় থাকতে হবে, মুখের আগায়, ঠোঁটের আগায়, ঠোঁটের আগায়, ঠোঁটের আগায়, হ্যাঁ কোথায় কোনটা সিক্রেট হয়, দ্যাটস মিন ডিসিটি, মানে আর্লি কনভলিউটেড টিউবেল, হ্যাঁ ডিস্টাল কনভলিউটেড টিউবেল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল, লুপ অফ হেনরি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি, কোথায় এই সবগুলার মধ্যে কোথায় কোন সাবস্টেন্স গুলো সিক্রেটেড হয়, কোন সাবস্টেন্স রিঅ্যাবজর্পশন হয়, এবং সব কোন কোন জিনিস এখানে, কোন কোন যে আমাদের যে ডায়োটিক্স গুলো আছে, ফ্রুসেমাইড, হ্যাঁ অ্যাসিটাজোলামাইড, দেন হলো স্পাইরোল্যাকটিন, এটা কোন নেফ্রনের কোন অংশে কাজ করে, এটা প্রচুর আসে, দেখবেন আমাদের সামনে প্রশ্ন আছে, কতবারই আসে, কোনটা সম্পূর্ণভাবে রিঅ্যাবজর্ব হয়, কোনটা সম্পূর্ণভাবে ফিল্টার্ড হয়, এটা জানতে হবে, ঠিক আছে। রেনাল ফাংশন আমরা দেখি কোনটার মধ্যে, প্যারা অ্যামাইনো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কতবার আসছে প্রশ্ন, হ্যাঁ ক্রিয়েটিনিন, জিইজিএফআর আমরা দেখি কি দিয়ে, ইনুলিন দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বারবার প্রশ্ন আসে, ঠিক আছে, তো আমি একবারে বলে দিলাম, রেনাল ফাংশন টেস্ট নিয়ে পড়তে হবে, মিকচুয়েশন রিফ্লেক্স নিয়ে বর্তমানে আসা শুরু করছে, এটা একটু বুঝতে হবে, তো বুঝলে আপনি অ্যান্সার করতে পারেন, না হলে না। আচ্ছা, এরপরে আসেন নিউরোলজি থেকে প্রশ্ন, কমন কিছু প্রশ্ন, বেশি এরিয়া আমাদের নিউরোলজি পড়তে হয় না, হ্যাঁ নিউরোলজি থেকে প্রশ্ন মেইনলি যেটা আপনাদের পড়তে হবে সেটা হলো আপনাদের ওই আহ, কি বলে এটাকে, স্পাইনাল কর্ডের কিছু প্রশ্ন পড়তে হবে, যে ট্রান্সেকশন করছেন, আপার মোটর নিউরন গেছে কোথায়, লোয়ার মোটর নিউরন গেছে কোথায়, এই বরাবর যে কোশ্চেন গুলো সেগুলো করতে হবে। আবার ব্রাউন সিকিউর সিনড্রোম নিয়ে প্রশ্ন পড়তে হবে, যে একটা কার্সেন কোথায় কি হয়েছে, যেখানে যে বরাবর কার্সেন তার অপোজিট সাইডে কি হচ্ছে, ওই সাইডে কি হচ্ছে, এটা। নার্ভ ফাইবার নিয়ে কিছু প্রশ্ন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ওটা পড়তে হবে, ওই ছক থেকে প্রতিবার এসবিএ অথবা এমসিকিউ প্রশ্ন আসে, হ্যাঁ। আর হলো কুশিং ট্রায়াড আছে, এগুলো আপনারা যখন বেল্লা পড়বো তখন আমরা দেখাই দিব, কিছু প্রশ্ন আছে কুশিং ট্রায়াডে, ওটা হতে দেখবো নিউরো সার্জারিতে। আর হলো আপার মোটর নিউরোলেশন, লোয়ার মোটর নিউরোলেশন, নার্ভ ফাইবারটা মেইন আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ নার্ভ ফাইবারের যে ছকটা আছে জ্ঞাননে, ওইটাই মেইন, বারবার প্রশ্ন আসে ওখান থেকে, হ্যাঁ। আর ব্রেন ডেথের কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে কোনটা ব্রেন ডেথের সাইন, এগুলি আসে মোটামুটি। এই হলো আমার নার্ভ থেকে, নিউরো থেকে পড়া কম। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ডোক্রাইনালি, এন্ডোক্রাইনালি হলো আমি একবারে বলে দিই, প্রতিটা এনজাইমের ছক করে আমরা পড়াবো, হ্যাঁ, যে এটা ইনিশিয়েশন হয় কিভাবে, মেকানিজম কি, এটা কমলে কি হয়, বাড়লে কি হয়, শেষ। এই হলো মেন পড়া। আরো কিছু কমন আছে, যে হরমোনের কিছু ক্লাসিফিকেশন আছে বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন মেকানিজমের উপর, সেটা জানতে হবে। তারপরে জানতে হবে যে ব্লাড, ওই যে গ্লুকোজ কিসে বাড়ে কমে, ইনসুলিন কিসে বাড়ে কমে, একবারে বলে দিলাম, প্রতিটার ক্ষেত্রে কোনটায় বাড়ে কোনটায় কমে,
ইনসুলিন কি কি ফ্যাক্টর দ্বারা স্টিমুলেটেড হয় সেগুলো জ্ঞানের বক্স আছে, প্রতিবার প্রশ্ন আসে, প্রতিবার এমসিকিউ প্রশ্ন আসে, প্রতিবার ওইটা থেকে ইনসুলিন বাড়ে কিসে, গ্লুকোজ বাড়ে কিসে, প্রতিবার প্রশ্ন আসে, প্রতিবার নির্দিষ্ট প্রশ্ন। আর হরমোন নিয়ে প্রশ্ন আসবেই, হরমোন কোন কোন অর্গান হরমোনের কাজ করে, এটা একটা প্রশ্ন, এন্ডোক্রাইনের কাজ করে, এন্ডোক্রাইন অর্গান হিসেবে কাজ করে, এটাও প্রচুর প্রতিবারই মানে একবার বার পরে পরেই এমসিকিউতে আসে। তাহলে একবার আমি বলে দিলাম যে সকল হরমোনের কাজ এবং সকল হরমোনের মেকানিজম, এটা আপনি কিন্তু পড়ানোর সময় আমরা দেখা দেবো। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যদি আপনি বলছেন থাইরয়েড হরমোন বেশি ইম্পর্টেন্ট। থাইরয়েড একটা প্রশ্ন আসে যে আপনার ওই কি বলে ওটাকে, থাইরয়েড হরমোন ঠিক না মানে, হ্যাঁ, এই যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম নিয়েও প্রশ্ন আসে যে এগুলি কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা ইন কেস অফ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কোনটা ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে, প্রশ্নটা আসে। আর ইম্পর্টেন্ট আর মাঝে থাইরয়েড, গ্লুকোটিকয়েডস হচ্ছে কমন, কুশিং ডিজিজ, কুশিং সিনড্রোম, এটা পার্থক্য জানতে হবে, কনস ডিজিজ, এডিসনস ডিজিজ জানতে হবে, ঠিক আছে। আর হলো নর অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন কিছু কাজ আছে হার্টের উপর, বিভিন্ন কাজ আছে, এই কাজগুলো আলাদা করে পড়তে ডিরেক্ট এমসিকিউ আসে। জিআইটি ফিজিওলজিতে মেইনলি যেটা লাগে সেটা হলো আমার হলো ওই যে বিভিন্ন হরমোন যেগুলো আছে সেগুলি নিয়ে কাজ, হ্যাঁ, মেইনলি বিভিন্ন হরমোন আছে, বিভিন্ন গ্যাস্ট্রিন হলে কি হয়, কোনটায় বাড়ে কোনটা, গ্যাস্ট্রিন কি বাড়ায়, বিভিন্ন হরমোন গুলো, জিআইটি যে হরমোন কোনটায় বাড়ে কোনটায় কমে এটা জানতে হবে। আর একটা খুব কমন প্রশ্ন আসে যে একটা পেশেন্টের টার্মিনাল আমি কেটে দিলাম, তাহলে কি চেঞ্জ, কোন ভিটামিনের এ থাকবে, ডেফিসিয়েন্সি থাকবে, ভিটামিন B12, খুব কমন একটা কোশ্চেন, আমি খুব পড়ানোর সময় বুঝাই দেওয়া হবে, সিনারিও বেস প্রশ্ন আসে। আর বিভিন্ন অ্যাবজর্পশন, স্টোমাকে কেমন হয়, ডিউডেনামে কেমন হয়, তারপরে হলো কি স্মল ইন্টেস্টাইনে কেমন হয়, লার্জ ইন্টেস্টাইনে কেমন হয়, কোনটা বাড়ে কোনটা কমে, রেকটামে কোনটা অ্যাবজর্ব বেশি হয়, লার্জ ইন্টেস্টাইনে সবচেয়ে কম বেশি অ্যাবজর্ব কোনটা হয়, সবচেয়ে কম অ্যাবজর্ব কোনটা হয়, এগুলি নিয়ে খেলা। সবচেয়ে কমন, সবচেয়ে নিচের কোনটা সবচেয়ে বেশি আপনার ক্ষার জাতীয় হরমোন, হ্যাঁ, এসিডিক হরমোন, এইগুলি ঘুরে ফিরে প্রশ্ন আসে। এবার আসেন অ্যাসিড বেস ব্যালেন্স থেকে মেইনলি হলো আমার জানতে হবে সবগুলো চারটা যে আছে, মেটাবলিক অ্যালকালোসিস, এসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এই চারটার কোথায় কোনটা বাড়ে কোথায় কোনটা কমে, মেকানিজম কি, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হ্যাঁ, হাইপারম্যাগনেসিয়াম খুব কম আছে তাও আমরা পড়া রাখি। আর হলো মেইনলি যেটা লাগে হলো মেটাবলিক অ্যাসিডোসিস এর সিনারি দেওয়া থাকবে, পিএইচ দেওয়া থাকবে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকবে, বাইকার্বন দেওয়া থাকবে, আপনার বলতে পারি কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, শুধু এইটা না, এটা কি পার্শিয়ালি কারেক্টেড মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, নাকি টোটাল কারেকশন অফ মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, নাকি আনকারেক্টেড, হ্যাঁ, এই জিনিসগুলো আলাদা করে আপনি জানতে হবে, এটা আমরা পড়ানোর সময় পড়বো। এই হলো আমার মোটামুটি ফিজিওলজি, ঠিক আছে। এবার আসেন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি থেকে আমি বলি যে বাইরে থেকে কিছুই পড়াবো, শুধু ভিটামিন, সেটা আমরা নোট দিয়ে দিব পড়ানোর সময়, আপনাদেরকে একটা দিয়ে দিব। কিন্তু মেইনলি আমার যেটা পড়তে হবে সেটা হলো চ্যাপ্টার 1 আর 2 to 5। এক নাম্বার হলো রেসপন্স টু ইনজুরি, হ্যাঁ, মেটাবলিক চেঞ্জেস, রেসপন্স টু ইনজুরি, আর 25 হলো ভিটামিন আর নিউট্রিশন। এই চ্যাপ্টার থেকেই আপনার বায়োকেমিস্ট্রি পড়তে হবে, প্রথমগুলো থেকে কি কি হরমোন চেঞ্জ, যেগুলো আমরা যখন পড়াবো আলাদা করে বলে দিব। আর 25 চ্যাপ্টারও নিউট্রিশন থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, কি কি চেঞ্জ হয়, আরো অনেক কিছু আছে নিউট্রিশনের, হ্যাঁ, রিফিডিং সিনড্রোম এখান থেকে প্রশ্ন আসে, ক্যালোরি নিয়ে প্রশ্ন আসে, এইখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর ভাইটামিন থেকে প্রশ্ন আসে, আর যে বেসিক জিনিসগুলো আছে সেখান থেকে কিছু প্রশ্ন আসে, সেটা একেবারেই বেসিক, হ্যাঁ, একেবারেই বেসিক থেকে প্রশ্ন আসে কিছু, ওগুলি জানতে হবে। তাও খুব কম, টেস্ট সাইকেল থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, আসেই না বলতে পারে। এই কয়টা চ্যাপ্টার পড়লে আর ভিটামিনটা যদি আমাদেরটা পড়ে হয়ে যাবে। তো আসেন ফার্মাকোলজি, ফার্মাকোলজি জেনারেল ফার্মা থেকে খুবই কম প্রশ্ন আসে, একটা দুইটা আসতে পারে, তাও আমরা জেনারেল ফার্মা যখন পড়াবো তখন বলে দিব, বাট জেনারেল ফার্মা থেকে খুবই কম। সিস্টেম ফার্মা থেকে আমার বেল ল্যাবে কি কি, লাস্ট পেজ অফ চ্যাপ্টার 5, ওখানে কিছু অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা আছে, ওইখান থেকেই অ্যান্টিবায়োটিক কোশ্চেন। এর বাইরে কোত্থেকে অ্যান্টিবায়োটিক কোশ্চেন পাবেন না, ডিরেক্ট কোশ্চেন আসে, একেবারে ডিরেক্ট, এমসিকিউ বলেন সব ওখান থেকে। চারটা আছে চ্যাপ্টার 23 অ্যানেস্থেশিয়া, পুরা জায়গাতে এমন কোনো জায়গা নেই সেখান থেকে প্রশ্ন হয় না অ্যানেস্থেশিয়া, ওই চ্যাপ্টার থেকে ওখান থেকে প্রশ্ন হয়। কারণ আমাদের সার্জনদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এটা অ্যানেস্থেশিয়া, 1 নম্বর, 2 নম্বর পেইন কিলার, 3 নম্বর হলো অ্যান্টিবায়োটিক, ঠিক নাকি, তুই মিথ্যা কথা বলতে কেন, আর একটা হলো ডায়োটিক্স, এগুলো থেকে প্রশ্ন আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট আর অ্যান্টিকোয়াগুলেন্ট,
অ্যান্টিকোয়াগুলেন্ট থেকে চ্যাপ্টার 21 একটু আছে, অ্যান্টিপ্লাটলেট নিয়ে আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফারিন নিয়ে কিছু কথা আছে, ওখান থেকে প্রশ্ন আসে। আর অ্যান্টিপ্লাটলেট থেকে যে রেজিমেন্টের দুইটা কথা আছে, যে একটা অপারেশন করার কতদিন আগে ক্লপিট বন্ধ করতে হবে, কতদিন আগে আমার হ্যাপারিন বন্ধ করতে হবে, কতদিন আগে আমার, সরি হ্যাপারিন তো, ইকোস্পিন বন্ধ করতে হবে কতদিন আগে, আমার ওয়ারফারিন বন্ধ করতে হবে। ওয়ারফারিন বন্ধ করতে হবে 5 দিন আগে, ইকোস্পিন বন্ধ হবে 7 দিন আগে, আর ক্লপিট বন্ধ করতে হবে 10 দিন আগে। এই কথাগুলোই আছে। হ্যাঁ, ডায়োটিক্স নিয়ে পড়তে হবে। ডায়োটিক্স নিয়ে পড়তে হবে যে, যেটা পড়তে হবে সেগুলো হচ্ছে যে যে ভাগগুলো আছে, যে আমার হলো লুপ ডায়োটিক্স বলেন, হ্যাঁ, অথবা স্পাইনোল্যাকটোন যদি বলেন, পটাশিয়াম স্প্যান্ডার্ড, এইগুলির মেকানিজম, নেফ্রনে কোন জায়গায় কাজ করে, এটাই মেনলি আসে। মেকানিজম বাড়লে কি হয়, কমলে কি হয়, কমপ্লিকেশনটা কি, বাস। প্রি অপারেটিভ পেরি অপারেটিভ থাইরয়েড সার্জারি, এটা যখন আমরা পড়াবো তখন দেখবেন যে সুন্দর করে থাইরয়েড সার্জারি আগে কি কি প্রিপারেশন নিতে একটা বেল লেভেল আছে, ওইটাই পড়লেই হবে। তাও খুব কম আসে, কিন্তু আসে, একটা দুটো প্রশ্ন আসে এবং বারবার আসে। বায়োস্ট্যাট, বায়োস্ট্যাট নিয়ে আমরা যখন পড়াবো তখন বলবো আসলে বায়োস্ট্যাট জিনিসটা খুবই আনপ্রেডিক্টেবল, আমি আজকে এখন বলে দিচ্ছি। কারণ হলো এখান থেকে প্রশ্ন আসে এবং কোনোবারই ঠিক ঠিকানা আসে না, একটা থেকে আসলো, আটটা থেকে আসলো। এখন বর্তমানে প্যারামেট্রিক নরম্যাটিক টেস্ট থেকে প্রশ্ন দেওয়া শুরু করছে, সিনারিও বেসড। আবার কিছুদিন আগে ধরে দিচ্ছে দেখি ক্রস সেকশনাল স্টাডি বা অবজারভেশনাল স্টাডি টাইপ গুলো থেকে প্রশ্ন হচ্ছে, অবজারভেশনাল, ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল অথবা কোহোর্ট স্টাডি থেকে আসে। এটা আমার পড়ার সময় বলে দিই। আর কিছু কমন প্রশ্ন যেমন হলো সেন্ট্রাল টেন্ডেন্সি অফ দা বায়োস্টার, যেটা মিন মিডিয়ান মোড, নামগুলা কমন, কিন্তু এমসিকিউ একটা পাবেন, দুইটা পাওয়ার সম্ভাবনা কম। এমসিকিউ একটাই পাবেন, দুইটা পাইতেও পারেন। কিন্তু এসবিও দেখি মাঝে মাঝে দুইটা দিয়ে দেয়, একটা বেশি, একটা তো দিবেই, দুইটাও দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই একটু পারাটা কঠিন হয়। আমরা পড়াবো, চেষ্টা করব, চেষ্টা করার মানে এটাকে কমন ফলানোর, নাও করতে পারে। ঠিক আছে, বাট চেষ্টা করবো, কারণ আমরা কিছু কমন কোশ্চেন একসাথে করলে পাওয়া যায়। একটা তো পারবে, আটটা ধরেন 50-50, 60 হল। তো আমাদের রানিং ব্যাচ নিয়ে আপনারা জানেন যে আমাদের কবে থেকে শুরু হচ্ছে, জানুয়ারি থেকে। 7ই আগস্ট থেকে আমাদের রানিং ব্যাচ শুরু হচ্ছে, আর এটা নিয়ে আরো বেশি ডিটেলস জানতে পারবেন হলো আমাদের ফেসবুকে। এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। যেমন 45 years old man underwent RT and transfused 5 bags of whole blood. এটা মানে কি, 5 bags of whole blood মানে তার ভলিউম অফ দ্য ব্লাড ইন দ্য বডি চেয়ে বেশি, তার মানে হলো এটা কি হয়ে গেছে, এটা হলো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেছে। হ্যাঁ, which one of the following is the most common complication of it? That's mean which one of the following is the most common complication of massive blood transfusion? এই যে পাঁচটা দেওয়া আছে, পাঁচটাই কিন্তু বেল ল্যাবের ছক এ দেওয়া আছে। তাহলে আপনি বলবেন ভাই তার আমি কোনটা দিব, এসবিএ। এসবিএ তে কোনটা দিব, সেটা এটা অ্যান্সার হবে কোয়াগুলোপ্যাথি। কিভাবে বুঝলাম? কারণ সবচেয়ে কমন। বেল ল্যাবে কোথাও লেখা আছে না, কোথাও লেখা নেই। তাহলে বুঝলাম কিভাবে? এটা বুঝলাম বেলি ল্যাবের 1 নাম্বার যে অ্যান্সারটা হবে কমপ্লিকেশনটা, সেটাই আপনার সবচেয়ে কমন। এটা মাথার মধ্যে ঢুকায় নেন। বেলি ল্যাবের 1 নাম্বার যে কমপ্লিকেশনটা পড়বেন, বা বেলি ল্যাবের 1 নাম্বার যে কারণটা পড়বেন, সেটাই মোস্ট কমন কজ, মোস্ট কমন কমপ্লিকেশন। তো এখানে 1 নাম্বারে কোয়াগুলোপ্যাথি অ্যান্সার হবে কোয়াগুলো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হলো যে এই প্রশ্নটা অনেকবার আসছে। ঠিক আছে, এর জন্য 1 নাম্বার কজটাকে আমার, 1 নাম্বার কমপ্লিকেশনটাকে আমার মেইন ধরতে হবে। এটা অনেকবার আসা প্রশ্ন। ঠিক আছে, এই যে কমন প্রশ্ন। আচ্ছা, 40 years old diabetic women brought to a surgery emergency with pulse rate about 140 beats per minute. 140 মানে বেশি, বিপি is about 60/40, but that means patient শকে আছে। এটা তো বুঝতে পারছি, বাট ওয়ান পেরিফেরি, তাহলে কোন শকে ওয়ান পেরিফেরি থাকে? একমাত্র একটা শকে ওয়ান পেরিফেরি থাকে, সেটা হলো সেপটিক শক। দেখেন আমি কিন্তু শক কোনটা এটা বাই করে ফেলাইলাম। Which one of the following inotrope is the most appropriate in this case? তাহলে সেপটিক শকের ক্ষেত্রে কোন আইনোট্রপ এরকম বেল ল্যাবে সুন্দর করে 2 নম্বর চ্যাপ্টার শকে লেখা আছে। এটা হলো ইন কেস অফ সেপটিক শক ইট ইজ নর অ্যাড্রেনাল। ঠিক আছে। ইন কেস অফ কার্ডিওজেনিক শক ইট ইজ ডোবুটামিন। ডিরেক্ট ডোবুটামিনের কথা লেখা আছে, যদি ডোবুটামিন অপশনে না থাকে তখন ডোপামিন দিবেন। ঠিক আছে। ইন কেস অফ হাইপারসেন্সিটিভ শক, হ্যাঁ, সেক্ষেত্রে কোনটা, সেটা অ্যাড্রেনাল। কথা বলতে গেছে তো এগুলো, এটাও অনেকবার আসা। প্রোসিমাইড ড্রাগ অ্যাক্টস অন হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য, ডিরেক্ট প্রশ্ন আসছে। তো এই যে বললাম না ডায়াবেটিক্স নিয়ে প্রশ্ন, গতবারের প্রশ্ন, কোনটা, লুপোফেনডিল। এইটা এভাবে শুধু ফ্রুসেমাইড না, ফ্রুসেমাইড হতে পারে, অ্যাসিটাজোলিমাইড হতে পারে, স্পাইরোলেক্টন হতে পারে, এই সব জানতে হবে। ফার্স্ট অফ ব্লাড কোশ্চেন, এটাও গতবারের প্রশ্ন এবং ডিরেক্ট কোশ্চেন। সো এটা কি কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন, একেবারে ডিরেক্ট কোশ্চেন। এটা ফার্স্ট স্টেপ অফ ব্লাড কোয়াগুলেশন কোনটা, এটা হবে ফর্মেশন অফ প্রথম বিন অ্যাক্টিভিটি, ফার্স্ট স্টেপ।
তিনটা স্টেপের মধ্যে এটা। সেকেন্ড স্টেপ কনভার্সন প্রথম থ্রম্বিন, আর থার্ড নাম্বার স্টেপ কনভার্সন ফিব্রিলিন। ডিরেক্ট কোশ্চেন, একটা ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে যখন আপনার পড়বেন তখন এটা প্রথম আপনি এটাই পড়বেন। সরি। আর এটা হলো আমাদের এফসিপিএস প্রিপারেশনের আমাদের যে রুটিনটা, আর এরা আমাদের মেন্টর। শেষ হয়ে পড়ার পরের জন্য মেন্টর আপনার সাথে কথা বলবেন। লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যে কতবার আসছে, এই কোশ্চেন আবার চারটা পার্ট আছে, চার ভাবে আসে প্রচুর বার। এটা ফিজিওলজির কোশ্চেন প্রচুর আসছে। এটা হলো কি, হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন 100 গ্রাম অফ টিস্যু? অ্যান্সার হলো কিডনি। কিডনি, সি অ্যান্সার, হ্যাঁ কিডনি। এই প্রশ্নের চারটা ফর্ম আছে। কিরকম ফর্ম? হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ দ্য হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন 100 গ্রাম অফ টিস্যু? এটা অ্যান্সার হবে কিডনি। পরের কোশ্চেন হ্যাঁ কি রকম দেখেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ দ্য হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন টিস্যু? নো 100 গ্রাম দেওয়া, বলছে 100 টোটাল টিস্যুতে কতটুকু হাইয়েস্ট কোনটা, সেটা অ্যান্সার হবে লিভার। আবার একটা আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ হাইয়েস্ট অক্সিজেন কনজাম্পশন ইন 100 গ্রাম অফ টিস্যু? সেটা অ্যান্সার হবে হার্ট। আবার একটা কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ দ্য হাইয়েস্ট অক্সিজেন কনজাম্পশন ইন টিস্যু? সেটা অ্যান্সার হবে হার্ট। এই চারটা কোশ্চেন। তাহলে একটা হলো হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন 100 গ্রাম, কিডনি; হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন হোল টিস্যু, লিভার; হাইয়েস্ট ব্লাড ফ্লো ইন 100, হাইয়েস্ট অক্সিজেন কনজাম্পশন 100 গ্রাম এন্ড হোল টিস্যু, দুইটা অ্যান্সার হবে হার্ট। তাহলে দেখেন টপিক কিন্তু সেম থাকে, প্রশ্ন সেম থাকে। ওগুলি খুব কম আসে, এই প্রশ্নটা ডিরেক্ট কোশ্চেন আসে। কতবার যে আসছে কোনো ইয়ার না। তো কোশ্চেন আপনি সলভ করতেই হবে টু পাস এফসিপিএস পার্ট 1 সাবজেক্ট। আরেকটা কথা, লাস্ট কথা আমি শেষ করবো এরপরে, যে ফিজিওলজি আপনার বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে আমি মুখস্থ করে ফিজিওলজি পাস করবো, করবেন না, করবেন না, করবেন না। পারবেন না, পারবেন না, পারবেন না। রেসিডেন্সিতে আগে পারা যায়, এখন তা পাওয়া যায় না। এখনো রেসিডেন্সিতে প্রশ্ন আসে FCS। আপনি পারবেন না ভাই, বাপু আপনি পারবেন না। আপনার অবশ্যই ফিজিওলজি বুঝতে হবে, বুঝতেই হবে। এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, কিছু কোশ্চেন আপনি মাথা থাকে, মুখস্থ বুঝে মুখস্থ করতে হবে। যে আমি একটা কার্ডিয়াক সাইকেল পড়তেছি, আমি একটা নেফ্রোলজি জিনিস করছি, আমার এটা বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমার বুঝতে হবে। সো সকলের প্রতি শুভকামনা রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ।